উত্তেজিত হলো হুমায়রা। তার গলার রগ ফুলে উঠেছে, হৃদস্পন্দন তীব্র বেগে ছুটছে। উত্তেজনায় তার ঘামছে এই হিমেল হাওয়াতেও। জুবাইদা মূর্ছিত স্বরে উত্তর দিল, এইটাই যে রাশেদ এইবারই পোলা না, রাশাদ তো আপন ভাই না। জুবাইদার কথায় স্তব্ধ হয়ে গেল। হুমায়রার মনে হলো তার মস্তিষ্ক কাজ করছে না। তার কান মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে। চারিপাশটা হুট করে অবাস্তব লাগছে। মাটিটাও যেন কেউ সজোরে টেনে নিল, আর হুমায়রা ডুবে যাচ্ছে বিশ্রী কালো সমুদ্রে। অনাকাঙ্ক্ষিত সত্যটা একেবারেই হজম হচ্ছে না তার। মনে হচ্ছে এখনই গা ভাসিয়ে বমি হয়ে যাবে, ভেতরটা হালকা লাগবে। এত বিশ্রী কোনো অনুভূতি থাকে পৃথিবীতে? হাঁটু দুর্বল হয়ে পড়ল অষ্টাদশীর। পাহাড়ের মতো অদম্য দৃঢ় আর দিঘির জলের মতো স্বচ্ছ শান্ত মানুষটি নাকি তার ভাইজান নয়। এই কেমন তিক্ত ঠাট্টা! ঠাট্টাটি সহ্য করতে পারল না হুমায়রা ক্রোধিত স্বরে বলল, ফাজলামির একটা দায়রা থাকা উচিত। আপনি কি মনে করেছেন মিথ্যে বলবেন আর আমি বিশ্বাস করে নিব? জুবাইদা এই ক্রোধের বান এড়ালো না, বরং তাচ্ছিল্য ভরে হাসলো, মৃদু স্বরে বলল, ভাগ্যের চাইতে বড় ফাজিল আর কি আছে ক? হুমায়রার অক্ষিগোলক বড় হলো। জুবাইদার মুখশ্রী দেখে মনে হচ্ছে না মানুষটি মিথ্যে বলছে। হুমায়রার দ্বিতীয় প্রশ্ন করার পূর্বেই সে বলতে লাগলো, আমি একজনকে ভালোবাসতাম খুব। ভালো পরিবারের ছিল না সে, বাপ ছিল না, বুড়া মারে নিয়ে তার সংসার। আমাগর বাড়ির পাশেই তার বাড়ি ছিল। আমার ছোটকালের বন্ধু হে, অজান্তেই মন খুয়াইলাম। মানুষটার লগে সংসার করতে চাইছিলাম, সুহের সংসার। ঘর ছাড়লাম, বিয়া করলাম। তখন ওর মাটা মইরা গেছে। আমাদের টোনাটনির সংসার। তুই তো জানিস তোর নানার কি দাপট ছিল। তুইলা আনলো আমারে, সারাসারি করাইয়া তোর বাপের লগে বিয়া দিল। হে তো জানতো না আমার মধ্যে ওই মানুষটার অংশ বড় হইতাছে। বিয়ার 2 মাসের মধ্যে জানাজানি হইল আমি মা হমু। এইবারে লোকেরা কি খুশি, কিন্তু তোর বাপ আজ করলো। প্রথমে বুঝতে দেয় নাই, ধুম মাইরা বৈশার ছিল। আমি তো তারে নিজেরে ধরতে দেই নাই, বাচ্চা হইব কেমনে। কিন্তু চালাক মানুষ, কাউরে কয় নাই। সাপের লেজে পা দিয়া যেমনে কোত কইরে গলাটা টিপে, ওই হারামি আমার গলা অমনে টিপছে। সব সময় এই কথা কইয়া আমারে দিয়া বাপে থেকা টেহা পয়সা আনাইছে। আমারে মারতো, কিন্তু আব্বা আম্মারে কইবার পারতাম না। নিজের পোলারে কেমনে কষ্ট দেই, ওই হারামি মজা লুটছে। আমি জীবনে কাউরে এত ঘেন্না করি না যতটা তোর বাপেরে করেছি। তুই ওই দিন জিগালি না আমি তোরে কেন এত অপছন্দ করি? কারণ তোর বাপ জোর করতো আমারে, আমারে হুমকি দিত, রাশাদের পরিচয় দিয়া দিব। তাই আমি সব সহ্য করেছি। আমার পোলাডার কি দোষ ক? ও কেন আমার জন্য শাস্তি পাইব? জুবাইদা থামলো, তার চোখ জোড়া ভেজা। হাতের উল্টো পিঠে অশ্রুগুলো নিপুণভাবে মুছে দিল সে। তিক্ত দীর্ঘশ্বাস বের হলো অন্তঃস্থল থেকে। ক্ষীণস্বরে বলল, আমি জানি আমি যা করেছি ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, তোর মুখটা দেখলেই কাউসারের সবকিছু স্মরণ হইতো, আর শরীরে জ্বালা উঠতো। তুইও তো মাইয়া, স্বামী তো তোরও আছে। ওই মানুষটা কি তোরে শুধু ভোগের জন্যই রাখছে? হুমায়রা উত্তর দিতে পারল না, সে স্তম্ভিত চেয়ে রইল। জুবাইদা আবারও বলল, তোর বিয়ার আগে কাউসারের এই কাম আরো বাড়িল। ওর নজর ছিল তোর গয়নাগাটি আর টেহার দিকে। আমারে হুমকিও দিল, সে সবার সামনে আমারে আর আমার পোলারে নাকানি চুবানি খাওয়াইব। ওরে তো চিনি, ও সব পারে। তাই আমিও ফোন দিয়ে আটিলাম, মান সম্মান যখন যাইব এমনিই যাক, আমি আর এখানে থাকুম না। একজন অপেক্ষায় আসিল আমার, চইল্লা গেলাম। হুমায়রা মা আমার, এত বছরের লুকানো সত্যটা আমি তোরে কইলাম। তুমি জোর ভাইজানরে চিনোস? এরি জানলেও আর ঠিক থাকবো না। মারে ওর জানতে দিস না। পোলাটা তো এই পরিবারের জন্য কম করে নাই। নোংরা তো আমি, ও তো না। আমি তোরে বিশ্বাস করিলাম, কাউসার ছাড়া পাইলেই বেন্দা হইয়া যাইব। তোর তোর বড় ঘরে বিয়া হইছে, কিন্তু আমার পোলাটা, ওর কি হইব? হুমায়রার হাতটা আস্তে করে ছাড়িয়ে দিল। শীতল স্বরে বলল, আপনার মতো স্বার্থপর মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি। যদি সত্যি ছেলের চিন্তা থাকতো তবে সেদিনের কাজ করার সময় দুবার ভাবতেন। কাউসার লোভী, ওর লোভ টাকা পয়সায়। আপনিও কম যান না, নিজের ছেলে। আর আমি, আমি কি? আপনি চলে যান প্লিজ। আমাদের জীবন
আমাদের জীবন আপনি আর কাউসার ব্যতীত অনেক সুন্দর, অনেক সুন্দর। জুবাইদা আর কথা বলার সুযোগ পেল না। তার পূর্বেই হুমায়রা পা বাড়ালো নিজ গন্তব্যে। গাঢ় কুচকুচে আধারে মিলিয়ে গেল সে। জুবাইদাও ফিরে গেল নিজ গন্তব্যে। হুমায়রার বুকটা ভার ভার লাগছে। কুয়াশা ল্যাপটানো উত্তরিয়া বাতাসে উঠছে খোলা চুলগুলো। সে পুকুরে কাঁচা পাড়টায় গিয়ে বসলো। রক্তজবার গাছটা হেলে পড়েছে ফুলের ভারে। দূরের বাঁশঝাড় ঝুঁকে অদ্ভুত রহস্যের রচনা করছে। হারিকেনে তেল ফুরিয়ে গেছে, ফলে অন্ধকারে মিশে রইল হুমায়রা। আকাশে চাঁদ নেই। নিকষ কালো অম্বরে তাকিয়ে আছে সে। নিজের জীবনের অপরিচিত বিশ্রী সত্যটা হজম হচ্ছে না হুমায়রার। নীরব দৃষ্টি চেয়ে রইল গাঢ় আধারের দিকে। চোখ বেয়ে নেমে এলো বিষাদশীল দুর্ঢেউ। ভাইজানন্ত প্রাণটি মোটেও বিশ্বাস করতে চাচ্ছে না জুবাইদার কথা। তর্ক বিতর্ক করতে চাওয়া হৃদয়টা থমকে আছে। হিমেল হাওয়ায় লোমগুলো কেঁপে উঠছে, কিন্তু অনুভূতি কাজ করছে না হুমায়রার। হঠাৎ একটা মোটা শাল জড়িয়ে ধরল কেউ। সম্বিত ফিরল হুমায়রার। আলো আধারিতে মোবাইলের লাইটের আলোতে স্পষ্ট হলো ফাইজানের মুখ। গাঢ় স্বরে শুধালো, এখানে কি করছো? হুমায়রা কোনো কথা বলল না। হু হু করে কেঁদে উঠল সে। ফাইজান বুঝতে পারল না। মনে করলো দাদাকে স্মরণ করে বুঝি মন দুর্বল হয়ে এসেছে, তাই সাধ্যমতো সান্ত্বনা দেবার চেষ্টা করলো, কিন্তু অশ্রুর বেগ কমল না। তেতো যন্ত্রণার ধারে অশ্রুরা মুক্তি পেল অঝরে। সূর্যের মিষ্টি আলো ধরণীতে কদম রাখতেই আধারের ঘোর আধিপত্যের ইতি ঘটল। হুমায়রা তখন গভীর ঘুমে। সারাটা রাত মেয়েটি কেঁদেছে। খুব কষ্টে তাকে শান্ত করেছে ফাইজান। অবশেষে তার বুকে ঘামটি মেরে বিড়ালের বাচ্চার মতো ঘুমিয়েছে, তাই তাকে ডাকতে ইচ্ছা হলো না। মোটা কম্বলটা গলা অবধি টেনে নিল ফাইজান। ফরিদ এই পর্যন্ত 27টি মিস কল দিয়েছে। নিশ্চয়ই গাড়ি নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে ফাইজান। দেরি করলে দেরি হবে, কিন্তু অষ্টাদশীকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কপালে গাঢ় চুমু আঁকলো ফাইজান। গম্ভীর স্বরে বলল, খেয়াল রেখো আমার বউটির। বেরিয়ে গেল ফাইজান। মাটির পথ পার হতেই দেখলো ফরিদ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইজান উঠতে বলল, যেতে ইচ্ছে করছে না। একেবারে না। এ বিষয়ে আপনি ভুলে যাচ্ছেন। আপনি ফাইজান ইকবাল, এমপি ফাইজান ইকবাল। ফাইজান নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। চাইলেও সেটা ভোলার উপায় নেই। গাড়ি স্টার্ট দিল ফরিদ। বেগ বাড়ল। একটা সময় ঘন কুহেলিকার প্রলেপে হারিয়ে গেল গাড়িটি। মানুষ মারা যাবার পর দিনগুলো কাটে খুব দ্রুত। রাত হলে সেই স্মৃতির দাপট বাড়ে। কষ্ট প্রগাঢ়ও হয় তখন। শামসু মিয়া মারা গেছে আজ 5 দিন। মিলাদের আয়োজন করা হয়েছে। গ্রামের উত্তরের মাদ্রাসা এবং এতিমখানার ছেলেদের নিমন্ত্রণ করা হয়েছে। তারা কোরআন শরীফ খতম দেবার সাথে সাথে দোয়া করবে শামসু মিয়ার জন্যে। কাজের মাঝে দুঃখের অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি আজ রাশাদের সবচেয়ে ব্যস্ত দিন কাটছে। সারাদিন ছুটাছুটি। খাবার রান্না হচ্ছে উঠানের ডান দিকে। মোট 30 জন ছেলে। তাদের যেন কোনো সমস্যা না হয় তা নিপুণ হাতে পর্যবেক্ষণ করছে সে। হুমায়রা তার ভাইজানকে দেখছে। মানুষটিকে দেখে কে বলবে সেই বাড়ির কেউ নয়। হুমায়রা একটি গভীর সিদ্ধান্ত নিয়েছে। সে ভাইজানের এই সত্যিটা নিজের মন প্রকোষ্ঠেই রাখবে। কালাম এখনো কাউসারের কেস তুলে নেয়নি, সুতরাং সে এখনো ছাড়া পায়নি। সে ছাড়া পেলেও তাকে কোনো সুযোগ দিবে না হুমায়রা। দাদি যেহেতু বলে দিয়েছে, সুতরাং এই বাড়িতে তাকে ঢুকতেও দিবে না সে। তার জন্য যা করা প্রয়োজন সে করবে। লোভী ব্যক্তিদের কেনা সহজ। তাদের সবকিছুই এসে থাকে অর্থে। অর্থের লোভে তারা সবকিছু করতে পারে। কাউসারও তেমনই মানুষ। তা একটা সহজ পথ বের করেছে হুমায়রা। কথাটা ভাবতেই মনের ভার কমলো। মিলাদ বেশ সুষ্ঠুভাবে শেষ হলো। দোয়া দরুদ শেষে ছেলেগুলো প্রস্থান করলো। সবাইকে টাকা বুঝিয়ে দিল রাশাদ। এর মাঝে পাশের বাড়ির রাশেদ আর তার ছেলের বউ আসলো। তারা আতিয়া খাতুনকে দেখতে এসেছে। সাথে ইলহার জন্য বড়োয়ের আচার নিয়ে এলো। হুমায়রাকে দেখে তার সাথেও কথা জুড়ল। তা বিলকিস, আছোস কতদিন? সামনেই তো পরীক্ষা, পরীক্ষা পর্যন্ত। ভালো করছোস। আচ্ছা, খবর পাইছোস নি তোর মামি শাশুড়ি যে ভিড়মি খাইছে? হে এখন হাসপাতালে। রাশেদার কথা শুনে অবাক হলো হুমায়রা। ঘরের বাইরে তার মাথায় অন্য কারো চিন্তা আসেইনি। সালমা মামির এমন অবস্থার কথা কি শরীফা জানে? জানলে নিশ্চয়ই বসে থাকতেন না, ছুটে আসতেন। ননদ ভাবির সম্পর্কটা বেশ মিষ্টি। হুমায়রা শুধালো, হঠাৎ কেন অসুস্থ হলেন? হইব না কেন? গত রাত্রে আমান রে পুলিশ ধইরা লইয়া গেছে। রাশেদার কথা শেষ হবার পূর্বেই আতিয়া খাতুন হতবাক স্বরে শুধালেন, কি হাসানি? হইব না কেন? গত রাত্রে আমান রে পুলিশ ধইরা লইয়া গেছে। হসাসি তা করছি কি? পুলিশের জিপ রাত্রিরে আইলো, একলগে 5 জন ঢুকইল। 1-1.5 ঘন্টা বাদে বাহির হয়ে আইলো। আমানের হাতে হাত করা। কেন ধরলো? জানে কেডা? ওই বাড়ির কাজের লোক তো মুখ খোলে না। সালমা ভাবি রক্তচাপ, বাইরে একাকার অবস্থা, মাথায় ফানি ফুনি দিল। কি কাণ্ড! আতিয়া খাতুনের কৌতূহল বাড়ল অনেক, প্রশ্নের মাত্রাও বাড়ল বেশ। রাশেদাও কথা চালাচালিতে বেশ পটু।
তার সুবিধা হলো রসিয়ে রসিয়ে মানুষের হেসেলের খবর বলতে। এর মাঝে হুমায়রা নিশ্চুপ। আলাপনের কথাগুলো কর্ণকুহরে এসেও যেন প্রবেশ করছে না। বারবার স্মৃতিতে একটা গাঢ় স্বরই ভাসছে। তুমি আর ভয় পাবে না। কাজটার পেছনে যে ফাইজানের স্বতন্ত্র ভূমিকা রয়েছে তাতে সন্দেহ নেই হুমায়রার। এতদিনে খুব না হলেও এটুকু বুঝে গেছে ফাইজান ইকবাল তার কথা নড়চড় করে না। সে এক কথার মানুষ, যদিও তার কথায় মারপ্যাচ থাকে অনেক, কথার মাঝে থাকে জমাট প্রহেলিকা, কিন্তু সেই প্রহেলিকাগুলো ধীরে ধীরেই কেটে যায়, শুধু ধৈর্য ধরতে হয়। হুমায়রার পাতলা ঠোঁটের কোণায় সপ্রতিভ হাসির রেখা উদ্দীপিত হলো। হুমায়রা লক্ষ্য করলো অজান্তেই মানুষটার প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে সে। না, মানুষটি তাকে নিজের উপর নির্ভরশীল বানিয়ে ফেলছে। আগে সবকিছুর পূর্বে ভাইজানকে স্মরণ হতো, অথচ এখন যে কোনো পরিস্থিতিতেই ফাইজানের কথা স্মরণ হয়। ব্যাপারটা খুব বাজে, অসম্ভব বাজে, কারণ এই মানুষটি ছাড়া সে কিছু কল্পনাও করতে পারে না। অথচ এই বিবাহে তার আপত্তি ছিল সর্বোচ্চ। মানুষটা অপছন্দের তালিকাতে ছিল সবার প্রথমে। আজ সমীকরণটা বদলে গেছে, জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মানুষটি। বুবু হাসো ক্যারে, তোমার শ্বশুরবাড়িতে একবার যাও নসিব। আতিয়া খাতুনের কথায় ধ্যান ভঙ্গ হলো হুমায়রার। স্মিত স্বরে বলল, বিকেলে যাব দাদি, তোমরা কথা বলো, আমি একটু ভাবিকে দেখে আসি। আতিয়া খাতুন হেসে বললেন। যাও। রান্নাঘরে ছনপাতা দিয়ে কুণ্ডলি পাকিয়ে ছাই রঙের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে মাঘের সমীরণে। রাতের জন্য রান্না করছে ইলহা। মাটির চুলাতে শুকনো আম পাতাগুলো ঠুসে পড়ল ইলহা। চোগাতে ফু দিয়ে আগুনের আঁচ বাড়ালো। মশলা কষার গন্ধে হেসেলের কোনা কোনা পূর্ণ। ধোয়ার মাত্রা বাড়লে গলায় ঝাঁজ লাগে, ফলে কেশে উঠে ইলহা। দাদা মারা যাবার পর থেকে দাদি সংসার থেকে হাত তুলে নিয়েছেন, ঘরের মাঝেই থাকেন। নামাজ কালাম আগেও পড়তেন, কিন্তু এখন যেন প্রভু ভীরুতা আরও বেড়েছে। সারাক্ষণ প্রয়াত স্বামীর জন্য হাত তুলেন জায়নামাজে বসে, নয়তো তসবি গুনেন। নিষ্পৃহ আত্মার মতো মাঝে মাঝে চেয়ে থাকেন আম গাছের পানে। ভাবেন মৃত্যুর পূর্বে স্বামী কি দেখত নীলিন চোখে। ফলে ইলহা নিজ দায়িত্বে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে। মন্দ লাগছে না। মাঝে মাঝে শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু সেই দুর্বলতাকে বুঝতে চায় না সে। তুমি কি হসপিটালে যাবে না ঠিক করলে? তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছ? হুমায়রার কথায় ঘাড় ফিরিয়ে তাকায় ইলহা। মিষ্টি হেসে বলে, এমন প্রশ্নের কারণ? ডাক্তার সাহেবা স্টেথোস্কোপ ছেড়ে খুন্তি হাতে নিয়ে বসে আছেন কি ভাব? এটা তোমার ভুল ভাবনা। এটা নারীর হাত, এই হাতে খুন্তিও শোভা পায়, আবার স্টেরিস্কোপও। হেসে উত্তর দিল ইলহা। হুমায়রাও প্রত্যুত্তর হাসলো, প্রসন্ন স্বরে বলল, তাই যেন হয়। খুন্তির চাপে স্টেথোস্কোপ ছেড়ে দিও না। পাকা বুড়ি হয়ে গেছো একবারে, তাই এই বড় বড় কথা কি নেতা সাহেবের বদলতে? এ ভারী অন্যায় ভাবি, সকল কৃতিত্ব তার, আর দোষের ভাগিদার খালি আমি। এ কেমন বিচার? এবার সশব্দে হেসে উঠল ইলহা। ফুলকপিগুলো কষা মশলায় দিয়ে বলল, ক্ষমা করে দাও, আর হবে না। তবে জামাই এভাবে চলে গেল কেন? কদিন থেকে যেতে পারতেন। ওনার সময় কই ভাবি, ভোটে জেতার পর থেকেই ঢাকায় যেতে হচ্ছে ঘন ঘন। রাজনৈতিক ব্যাপারগুলো তো বোঝই। শুনলাম নাকি মন্ত্রিত্ব পাবার কথা হচ্ছে। সে তো ভালো কথা। কিসের ভালো? শত্রু বাড়ানো ভয় হয় ভাবি। ওনার তো ভয় ডর নেই, আমার হয়। তাহলে বলে দেখো, ছোট বউয়ের কথায় রাজনীতির পাট চুকে যাক। তুমি তাকে চেনোই না ভাবি, রাজনীতি তার রক্তে মিশে আছে। কমাসের বউয়ের জন্য 10-12 বছরের প্রেমকে ছাড়বে না। ইলহা হেসে উঠল। হুমায়রা এর মাঝে বলে উঠল, আচ্ছা ভাইজান কোথায়? দেখছি না অনেকক্ষণ। বের হলে তো বলে যান, দেখো ঘরেই আছে। না, ঘরে নেই তো, আমি দেখে আসছি। হুমায়রার উত্তরে ইলহার কপালে চিন্তার ভাঁজ পড়ল। অবাক স্বরে বলল, উনি কি তাহলে থেকে গেল? থানার কথা শ্রবণেন্দ্রতে পৌঁছাতেই ফ্যাকাশে হলো হুমায়রার মুখখানা। আতঙ্কিত হলো ফর্সা মুখখানা। ইলহাকে কিছু না বলে উঠে দাঁড়ালো, ছুটে গেল নিজ ঘরে। ফোনখানা চার্জে ছিল, সাথে সাথে ডায়াল করলো ফাইজানের নাম্বার, কিন্তু ওপাশের মানুষটা ধরল না। ফলে কপালে জমলো মুক্তদানার মতো ঘাম। চুলের ধার দিয়ে গড়িয়ে পড়ল সেই ঘাম। কাউসার যদি কিছু বলে দেয় কি হবে তখন? এর মাঝে একটা অচেনা নাম্বারের ফোন এলো হুমায়রার নাম্বারে। নাম্বারটা চিনে না হুমায়রা। অবাক হলো সে ভীষণ। সংকোচ নিয়ে ফোনখানা ধরল সে। অপর পাশ থেকে চিকন মহিলা স্বর ভেসে উঠল, হুমায়রা, আমি জুবাইদা বলতেছি। জুবাইদার কণ্ঠে খানিকটা অবাক হলো সে। তার নাম্বার জুবাইদার কাছে কি করে এলো? কিন্তু কোনো প্রশ্ন করার পূর্বেই জুবাইদা বলে উঠল, কাউসার জেল থেকে বাইর হইয়া যাইব আজকালকের মধ্যে। কালাম কেস তুইলা নিছে। আমার ভয় হইতাছে। কাউসারে পারে না এমন কিছু নাই।
সারা রাস্তা খালি রাশাদ আর শামসুমিয়াকে গালি দিল সে, কিন্তু বাস্তবতা মাথাচাড়া দিতেই অনুধাবন হলো যাওয়ার জায়গা নেই তার। পেটে ক্ষুধা, টাকাগুলো নিয়েও আশঙ্কা হলো কেউ যদি তার পেটে ছুরি ঢুকিয়ে টাকা হাতিয়ে নেয়। ভয় গাঢ় হতেই পা আটকে গেল কাউসারের। নেতানো ভাস্করের মিয়ে যাওয়া আভায় পরিচিত মুখশ্রী। কাউসার বিমূর্ষরে বলল, তুমি? পরিচিত মুখখানি নিঃশব্দে হাসল। অরুণের নিবু নিবু আলোয় সেই হাসি দৃষ্টি এড়ালো না। কাউসারের গায়ে কাটা দিল খানিকটা। মানুষটা এগিয়ে এলো, বিদ্রুপাত্মক স্বরে শুধালো, যাও কই কাউসার মিয়া? যেখানে যাই তোমার কি হুনি? সতর্ক সহিত উত্তর দিল কাউসার। টাকার পুটলিটা আড়াল করার চেষ্টা করলো খানিকটা, কিন্তু আনাড়ি কাজের বিপরীতে মানুষটা কেবল হাসলো, বরং ভৎসনা করে বলল, ওই সামান্য টাহা আমি নিমু না, বরং তোমার জন্য ভালো একখান প্রস্তাব আছে। তোমার প্রস্তাব আমি শুনতে যাবো কেন? আমার খাইয়ে কাম নাই নাকি? শাহুয়া, তোমার মতলব আমি সব বুঝি। গালি দিও না কাউসার মিয়া, আগে হুনো, লাভ আছে ক্ষতি নাই। আর সামান্য টাহা দিয়া তোমার হইবই বা কি কও দিহি? আমার কথা শুনলে তুমি আরো টাহা পাবা। কাউসার বেশ দোটানায় পড়ল। সংশয়ের তীব্র হাতছানি তাকে গিলে খাচ্ছে। কাউকে বিশ্বাস করতে পারছে না, সামনে থাকা মানুষটিকেও না। কিন্তু লোভের তিলকা আগুন তাকে ধীরে ধীরে খুনের মতো খাচ্ছে। লোভাতুর কণ্ঠে বলল, কত টাকা পামো? পাইবা পাবা, একটু ধৈর্য ধরন লাগে তো নাকি? সব তো আর একেবারে হয় না। কখনো বাঘ শিকার করতে দেখছো? হ্যাঁ, আমরা বাঘ শিকারে নামছি। এখন বেহেরার টোপ বানাইতে হইব, কিন্তু বাঘও তো চালাক, ওর শিকারীরাই কামড় দেছে। শিকারী নিজে না বাঁচলে কেমনে শিকার করব কও? তাই একটু সময় লাগবো। কাউসার বিরক্ত হলো। সে থুতু ফেলিয়ে বলল, টেয়া পাবো নি এইটা কও। পাবা পাবা, শুধু একটু আমারে বিশ্বাস করো, তাইলেই হইব। পরিচিত মুখখানা বিদায় হাসি দিল। তারপর কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো। একটা সময় সন্ধ্যার আবছা অন্ধকারে মিলিয়ে গেল তার অবয়ব। কাউসার ঠায় দাঁড়িয়ে রইল, তার মস্তিষ্ক কোষগুলো চিন্তিত। টাকাটা প্রাণের থেকেও অমূল্য ভেবে আঁকড়ে ধরল। বলা তো যায় না, কেউ যদি কেড়ে নেয়। ফাইজানের মুখখানা বিরক্তিতে চেয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকিয়ে আছে। তার সম্মুখে কাচুমাচু মুখ করে দেলোয়ার সাহেব বসা। তার মুখখানা মলিন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটিকে আজ নিতান্ত অসহায় লাগছে। কুঞ্চিত চামড়ায় এতকাল যে সুপ্ত দম্ভ ছিল তা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সে আজ গ্রামের চেয়ারম্যান নয়, সে কেবলই একজন অসহায় পিতা, যার সন্তান কালকুঠুরিতে। তার সম্মুখে রাখা চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তিনি খাচ্ছেন না, কারণ এখানে আয়েশ করে বসে চা খেতে আসেননি। মার্ডার চার্জ করার জন্য বেল হচ্ছে না আমানের। ফাইজান এখন প্রতিমন্ত্রী, তার এখন রমরমা অবস্থা। সে চাইলে সব সম্ভব, তাই ঢাকা অবধি ছুটে আসা। ফাইজান দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর স্বরে উত্তর দিল, মামা, আপনি ফিরে যান। ফিরে যাবার জন্য তো আসেনি, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমাকে সহায়তা করলে আমাদের কিচ্ছু হবে না। তাহলে আমার ছেলে আজ জেলে কেন? ফাইজান লক্ষ্য করল দম্ভ ভেঙে গেলেও সেই তেজ মিটেনি। ফাইজান গায়ে এলিয়ে দিল, চশমাখানা চোখ থেকে খুলল, পাঞ্জাবি নিজ অংশ দিয়ে মুছল তা। তারপর দায়সারা কণ্ঠে বলল, আপনার ছেলেকে তো আমি জেলে ঢুকাইনি। সে কাজই এমন করেছে যার জন্য আজ তার পরিণতি। শুধু তাই নয়, সে আমার স্ত্রীকে হুমকিও দিয়েছে। আমি চাইলে অবশ্য তাকে তখনই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার এবং আমার সম্পর্কে ঘাটতি আসুক। কিন্তু এখন তো আমার হাতে কিছুই নেই মামা। মাথা নামিয়ে নিলেন দেলোয়ার সাহেব। রাগে তিনি কাঁপছেন, কিন্তু সেই রাগ দেখাতে পারছেন না। ফাইজান বেশ উপভোগ করছে এই দৃশ্য। তার মুখে ভৎসনার হাসি। হাসিখানা আড়াল করে নির্লিপ্তভাবে বলল, শুনেছি গ্রামের কোন মাস্টার যেন এবার আপনার বিরুদ্ধে দাঁড়াবে। দেখুন মামা, আমার মতে আমানকে নিয়ে না ভেবে আপনার উচিত নিজের চেয়ার নিয়ে ভাবা। বলা যায় না, নড়েও যেতে পারে। তাহলে তুমি আমাকে সাহায্য করবা না? করব না তো বলিনি, কিন্তু বেশি আশা করবেন না, কারণ আমি সদ্য পদ পেয়েছি। ক্ষমতার নেশায় ক্ষমতা হারাতে চাই না। দেলোয়ার সাহেবের মুখখানা কঠিন হলো, চোয়াল শক্ত। ফরিদ তার দিকে তাকিয়ে আছে। ফাইজানের এই জেদ তার অহেতুক লাগছে। শত্রুতা বাড়ানো কি খুব দরকার? দেলোয়ার সাহেব উঠে দাঁড়ালেন। ফাইজানের কাছে বসে থাকা অহেতুক বলে চলে যাবার সময় ফ্যাসফ্যাসে স্বরে বললেন, বাপের মতো জেদি হইও না ফাইজান, পরিণতি খুবই সুখময় হবে না। ফাইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। দেলোয়ার সাহেব বেরিয়ে গেলেই ফরিদ বলে উঠল, ভাইজান, তুমি কাজটা ভালো করলে না। আমাকে ছাড়িয়ে দিলে খুব ক্ষতি হতো কি? ফরিদকে আজ অস্থির লাগছে। সাধারণত ফরিদ ধৈর্যচ্যুত হলেও এতটা অস্থিরতা দেখায় না। ফাইজান তাকে অগ্রাহ্য করলো। কঠিন স্বরে বলল, ফরিদ কোনো কথা বলল না,
দুধ কলা দিয়ে সাপ পোষার শখ আমার নেই। কিন্তু তার মুখশ্রীতে ফুটে উঠল সূক্ষ্ম ক্রোধ। দিনগুলো মন্দ যাচ্ছে না। শীতের তিক্ততায় সে ধীর পায়ে পৃথিবীর চির ধরা বুকে পদার্পণ করেছে বসন্ত। আম গাছটায় মুকুল ধরেছে, ছোট ছোট সবুজাব মুকুল। শুকনো পাতা ঝরে গিয়ে সবুজ কিশলয়ে সদর্পে সূর্যের দিকে মুখ করে আছে। উঠোন ভর্তি রোদেলা সূর্যের নিচে শুকাতে দেওয়া হয়েছে টক বড়ে। 2-3টে শালিক পাখি এসে খুঁটে খুঁটে খাচ্ছে। আতিয়া খাতুন পাখা হাতে তাদের সরিয়ে দিচ্ছে। ইলহার জন্য নিজ হাতে টক বড়ের আচার বানাবেন তিনি। মেয়েটা আজকাল কিচ্ছুটা খেতে পারে না, খেতে যেন রাজ্যের অনীহা। সেদিন রাশেদা কুলের আচার দিয়েছিল, মেয়েটা সেটা দিয়ে পুরো ভাত খেয়েছিল। তাই আতিয়া খাতুন আচার বানাবেন। বাড়িতে এখন কেউ নেই। ইলহা হাসপাতালে, হুমায়রা পরীক্ষার হলে, আর রাশাদ দোকানে। সামনে রোজার মৌসুম, মাস পার হলে রোজা। দোকানে চাপ বেড়েছে। ইলেকট্রনিক জিনিসের পাশাপাশি মোবাইলে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশাদ, তাই দোকানে থাকে অধিক সময়। আতিয়া খাতুন হাঁটুতে থুতনি ঠেকিয়ে কুলের দিকে তাকিয়ে রয়েছে। টককুল শামসুমিয়ার প্রচুর পছন্দ ছিল, প্রায়ই বলতেন, কাউসারের মা টককুলের আচার বানাইও। আতিয়া খাতুনের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বের হলো। এর মাঝে চিকন মেয়েলি কণ্ঠ কানে এলো, আম্মা আসুম। আতিয়া খাতুন মুখ তুলে তাকালেন। রাশাদের ঘরের কোনায় দাঁড়িয়ে আছে জুবাইদা। কত মাস পর এই নারীকে স্বচক্ষে দেখছেন মনে নেই আতিয়া খাতুনের। তার শরীর নিংড়ে ঘৃণা প্রতিফলিত হলো চোখে। মুখখানার সাথে সাথে বিকৃত হলো, ঝাঁঝালো স্বরে শুধালো, হতসারি, তুই কি করতেছস এখানে? কি জন্য আইছিস? জুবাইদাকে খানিকটা ভীত সন্ত্রস্ত দেখালো। লজ্জিত ভীত স্বরে বলল, আম্মা আমারে ভুল বুঝবেন না। তোর মতন মাইয়া মানুষের আমি খুব ভালো কইরাই চিনি। আমার ঘরে থেকে তো চলেই গেছিলি, এখন কোন মতলব আইছস? আমি জুবাইদা আমতা আমতা করতে লাগলো। ঠিক তখনই আগমন ঘটল হুমায়রার। ক্লান্ত শরীরে প্রবেশ করলো বাড়িতে। শরীরখানা তপ্ত সূর্যে ঘেমে নিয়ে একসার। কিন্তু বাড়িতে এসে জুবাইদাকে দেখে চমকালো। সে জুবাইদার সাথে সেদিনের পর থেকে আর যোগাযোগ করেনি। সে প্রয়োজনও পড়েনি, কারণ দাদি কাউসারকে ঘরে ঢুকতেও দেয়নি। কাউসার এখন কোথায় আছে সেই খবরও অজানা। তার খোঁজ নেওয়া হয়নি প্রায় 15 দিবস। সুতরাং জুবাইদাকে এখানে দেখে কিঞ্চিত অপ্রস্তুত হলো সে। জুবাইদা তাকে দেখে কিঞ্চিত নিশ্চিন্ত হলো যেন। সে আতিয়া খাতুনের কাছে এসে কাঁধে থেকে চটের ব্যাগ থেকে স্বর্ণ এবং অর্থ বের করে তার হাতে দিল। অপরাধী স্বরে বলল, আমাকে ক্ষমা কইরা দিয়েন আম্মা, আব্বার কাছে তো ক্ষমা চাইতে পারি নাই, আপনি ক্ষমা কইরা দিয়েন। আতিয়া খাতুন বিস্মিত নয়নে তাকিয়ে রইল। এই গহনা হুমায়রার জন্য বানানো হয়েছিল, জানিয়ে পালিয়ে গিয়েছিল জুবাইদা। এদিকে হুমায়রাও অবাক হলো জুবাইদার কাজে। আতিয়া খাতুন তাকে কিছু বলার পূর্বে সে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।